পৃষ্ঠতলীয় রসায়ন ভিডিও নাম্বার 17। তো আমরা কলয়েডের এই অংশগুলো অলরেডি দেখে ফেলেছি। আরেকবার বলে দিচ্ছি, সংজ্ঞা দেখে ফেলেছি, বিভিন্ন ধরনের কলয়েড দেখে ফেলেছি, কলয়েডের প্রস্তুতি দেখে ফেলেছি, কলয়েডের বিশুদ্ধীকরণ দেখে ফেলেছি এর আগের ভিডিওগুলোতে। কলয়েডের বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা হয়েছে। এইবার আমাদের মোটামুটি লাস্টের দিকের টপিকে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে এই অংশটা, কলয়েডের তঞ্চন। সেই তঞ্চন হওয়া থেকে কোনো কলয়েডকে সংরক্ষণ বা তঞ্চনে বাধা দানকারী ব্যবস্থা করা, বাধা দানের ব্যবস্থা করা, তার যে বাধা দেয় বা যে কলয়েড, আমরা অলরেডি দু ধরনের কলয়েড দেখে ফেলেছি, একটা হচ্ছে লায়োফোবিক কলয়েড, একটা লায়োফিলিক কলয়েড। তো আমরা এখানে দেখব যে লায়োফিলিক কলয়েড যেগুলো দ্রাবক আকর্ষী, তারা কিন্তু অন্য লায়োফোবিক কলয়েডকে সংরক্ষিত করতে সাহায্য করে, তাদেরকে বলা হয় সংরক্ষক কলয়েড ওই জন্যে। এবং সেই সংরক্ষক কলয়েডের পাওয়ার, কোন সংরক্ষক কলয়েডের কতটা পাওয়ার রয়েছে, সেই পাওয়ারের একটা ব্যবহারিক একক আমাদের তৈরি করেছি। তার পরিমাণ কতটা দরকার, কতটা কম সংরক্ষক কলয়েড ব্যবহার করে আমরা একটা দ্রাবক বিকর্ষী কলয়েডকে স্টেবিলিটি দিতে পারি, তার পরিমাণের উপর নির্ভর করে গোল্ড নাম্বার। এই মূলত এই টপিকগুলো আমরা দেখব। এখানেই হার্ডিস-উজ রুল আছে, সেটাও আমরা পড়ে ফেলব। তো আমরা এগেন আরেকবার এই টপিকটাকে রিপিট করে ফেলি, যেহেতু বইয়ে আরেকবার রিপিটেড দেওয়া আছে। কলয়েডের আধানের উৎপত্তি তোমরা এটা বারবারই দেখে ফেলেছো, যে যদি ফেরিক ক্লোরাইডে তুমি জল দিচ্ছ, তাহলে ফেরিক হাইড্রোক্সাইড একটা পদক্ষেপ পড়ছে, সদ্য প্রস্তুত পদক্ষেপ। সেখানে তুমি যদি এক্সট্রা ফেরিক ক্লোরাইড আরও দাও বা Fe+3 আয়নের পরিমাণ যদি তুমি বাড়াও, তাহলে এর ওপরে অ্যাডজর্পশান হবে এই পদক্ষেপের ওপরে, দিয়ে তারা প্লাস চার্জযুক্ত সল সৃষ্টি করবে, প্লাস চার্জযুক্ত কলয়েডের সৃষ্টি করবে। তেমনি আর্সেনিয়াস অক্সাইড থেকে H2S পাস করিয়ে আর্সেনাস সালফাইডের তুমি পদক্ষেপ তৈরি করার চেষ্টা করলে, পড়লো পদক্ষেপটা। এই মুহূর্তে যদি তুমি সালফাইডের পরিমাণটা দ্রবণে বৃদ্ধিপ্রাপ্ত করো, তাহলে সেই সালফাইডটা সিলেক্টিভলি এর গায়ে অ্যাডজর্বড হবে এবং তারা ওই পদক্ষেপটা আস্তে আস্তে ভেঙে ভেঙে গিয়ে কলয়েডের সাইজে পরিণত হবে, দিয়ে এটা মাইনাস সল তৈরি করবে। আবার সিলভার নাইট্রেটের কেসটা, দুটো কেস হয় তোমরা দেখে নিয়েছো, যে সিলভার নাইট্রেট যদি বেশি থাকে তাহলে সিলভার আয়োডাইডের পদক্ষেপ, সিলভার নাইট্রেটের সঙ্গে KI যোগ করলে সিলভার আয়োডাইডের পদক্ষেপ নর্মালি পড়বে। এবার যদি সিলভার নাইট্রেট বেশি থাকে তাহলে এক্সট্রা সিলভারের গায়ে আটকাবে, অধিশোষিত হবে, তাহলে এটা প্লাস সল তৈরি করবে তখন। আবার যদি KI এক্সেস থাকে সিলভার নাইট্রেটের ভেতরে, তখনও সিলভার আয়োডাইডের পদক্ষেপ পড়বে, কিন্তু যদি KI বেশি থাকে তাহলে আয়োডাইডটা অ্যাডজর্ব হয়ে মাইনাস সল তৈরি করবে। এরকম বহু ধরনের বহু কিছু রয়েছে, তোমাদের আগে বারবারই আলোচনা করা হয়েছে। এখানে যদি তোমার আয়রন FeCl3 যদি NaOH দ্রবণ থেকে অধক্ষিপ্ত করা হয়, সেখানে মাইনাস সল তৈরি করাও সম্ভব, সেটাও দেখানো রয়েছে। আর সাবান থেকে প্রাপ্ত মিশেলগুলি সাধারণত মাইনাস ধরনের কলয়েড হয়। প্রোটিন লো pH-এ প্লাস কলয়েড, প্রোটিন হাই pH-এ মাইনাস কলয়েড। এগুলোই তোমাদের বইতে একটু ডিটেলিং করা আছে, তোমরা ডিটেলসটা একটু বই থেকে দেখে নেবে। তো আমরা এখানে কলয়েডের স্থায়িত্বের দিকে আরেকবার নজর দেব। কীরকম স্থায়িত্বের দিক? আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, কলয়েড হচ্ছে একটা পদার্থের একটা অবস্থা, অর্থাৎ না সে প্রলম্বন অবস্থায় থাকছে মানে থিতিয়ে পড়তে পারছে, না সে প্রকৃত দ্রবণ অবস্থায় থাকতে পারছে, তার কণা সাইজ অতটাও ছোট হয়নি। তো যদি আমরা কোনো প্রকারে কলয়েডকে সাইজে বড় করে ফেলতে পারি, তাহলেই সেটা প্রলম্বন হয়ে থিতিয়ে পড়বে। আবার আমরা এটাও দেখেছি, প্রলম্বন ফেরিক হাইড্রোক্সাইড একটা হয়তো পদক্ষেপ পড়ছে, তাকে আমরা পেপটাইজেশন পদ্ধতিতে কলয়েডে রূপান্তরিত করেছি। অর্থাৎ ব্যাপারটা আলটিমেটলি কিছুই নয়, কলয়েড থেকে দানার সাইজ বড় করলে সেটা প্রলম্বিত হয়ে যাবে, আবার প্রলম্বনকে পেপটাইজেশন পদ্ধতিতে দানার সাইজ ছোট করে দিলে সেটা কলয়েডে রূপান্তরিত হবে। এটাই হচ্ছে মেন ব্যাপার। তো কণার যখন এফেক্টিভলি সাইজ আমরা বৃদ্ধিপ্রাপ্ত করব, তখন আলটিমেটলি সেটা থিতিয়ে পড়াটাকে এখানে আমরা কলয়েডের হিসেবে তঞ্চিত হওয়া বলবো। অর্থাৎ এখানে দ্রাবক থেকে সেটা অধক্ষিপ্ত হবে এবং সেটাকে আমরা তঞ্চিত হবে বলবো।
তো যদি লায়োফোবিক কলয়েড হয় তাহলে আমরা কি করব, লায়োফোবিকের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছি যে লায়োফোবিকের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে তাদের হয় প্লাস বা মাইনাস চার্জযুক্ত কলয়েড দ্বারা হয়। তার ফলে তাদের যদি আধানটাকে আমরা নষ্ট করে দিতে পারি তাহলে আর ওই পরস্পরের কাছে চলে আসবে, যেহেতু আধানের থাকার জন্যই কিন্তু তারা পরস্পরের কাছে আসতে পারছিল না। আরেকবার ছবিতে তোমরা দেখে নাও, এই যে ছবিটা তোমাদের প্রথমবার দেখানো হয়েছিল যেটা অধক্ষেপ ছিল, অ্যাডজর্পশন হচ্ছিল, তারপরে এই চার্জগুলোর মধ্যে রিপালশন হচ্ছিল এই যে ছোট 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 কণাগুলোর মধ্যে, তার ফলে এই বড় কণাটাকে তারা ভেঙে ফেলছিল। এবার এরা পরস্পরের গায়ে গায়ে কেন চলে আসছে না, তার কারণ হচ্ছে এদের গায়ে যে চার্জটা রয়েছে তারা পরস্পরকে বিকর্ষণ করছে। তাহলে আমি যদি এই চার্জটাকে ওভারঅল চার্জটাকে নষ্ট করে দিতে পারি কলয়েডের গায়ে, তাহলে কিন্তু তারা তঞ্চিত হয়ে এক জায়গাতে চলে আসবে বা এই ছবিটাকে আবার তৈরি করবে বা এই ছবিটাকে আবার তৈরি করবে, দিয়ে অধক্ষিপ্ত হয়ে যাবে। তো লায়োফোবিক কলয়েডের ক্ষেত্রে তো আমরা চার্জটাকে নষ্ট করে দিলেই তঞ্চিত হয়ে যাবে, কিন্তু লায়োফিলিক কলয়েড অর্থাৎ আঠা জাতীয় পদার্থ, তাদেরকে আমাদের কি করতে হবে, তাদের যদি দ্রাবকটাকে আমরা দ্রাবকায়ন যদি কমিয়ে ফেলতে পারি বা দ্রাবকের পরিমাণকে যদি আমি কমিয়ে ফেলতে পারি, এক কথায় সঠিকভাবে বলতে গেলে, মানে ধরো একটা আঠা রয়েছে, আঠাকে আমি গরম করে তার জলটাকে পুরোপুরি উদ্বায়ী করে দ্রবণ থেকে তাড়িয়ে দিলাম, তাহলে তারাও থিতিয়ে পড়তে বাধ্য হবে, আস্তে আস্তে তঞ্চিত হয়ে যেতে বাধ্য হবে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখে ফেললাম যে কলয়েড কণার তঞ্চন কিন্তু আলাদাভাবে আমরা করতে পারি। কাকে বলে কলয়েড কণার তঞ্চন? কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রভাবে কলয়েডের বিস্তৃত দশার অধক্ষেপ ঘটলে তাকে তঞ্চন বলে। যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্বারাই তঞ্চন প্রক্রিয়া ঘটানো হয় তাকে কোয়াগুলেটিং এজেন্ট বা তঞ্চনকারী পদার্থ বলা হয়। আচ্ছা, তঞ্চনের ইংরেজি হচ্ছে কোয়াগুলেশন। তাহলে আরেকবার একটুখানি রিপিট করে নিই যে কলয়েড কণার স্থায়িত্বের কারণ কি, মানে কলয়েড কণা কতক্ষণ কলয়েড হিসাবে থাকবে, প্রলম্বনে পরিণত হবে না, সেটা দেয়া আছে তোমাদের বইয়েতে, যে কলয়েড কণার স্থায়িত্ব নষ্ট হয়ে যাবে যখন কলয়েড কণাগুলি পরস্পর জোটবদ্ধ হয়ে বড় কণায় পরিণত হবে। তাহলে এই মতো পরিস্থিতিতে তাদের যে র্যান্ডাম ক্যাওটিক মোশন অর্থাৎ ব্রাউনিয়ার মোশন, সেই গতি যদি কোনো কারণে লোপ পায় তাহলেও তারা আস্তে আস্তে ছোটাছুটি কম করবে, পরস্পরের থেকে দূরে যেতে পারবে না, তার ফলে তারা জোটবদ্ধ হয়ে গিয়ে বড় কণার সৃষ্টি করবে বা তঞ্চিত হয়ে যাবে। তো কলয়েড কণার মূল স্থায়িত্বের কারণ তড়িৎ আধান, এটা অলরেডি একবার বলা হয়েছে, তবুও তোমাদের বই থেকে একবার তোমরা দেখে নাও যে এইগুলোই একটুখানি মোটামুটি দেওয়া আছে, যে দ্রাবকের সংযোজন বা এই দুটোই হচ্ছে কলয়েডের স্থায়িত্বের মূল কারণ। যে প্লাস বা মাইনাস চার্জ অ্যাডজর্পশনটা হচ্ছে মূল কারণ, সেটা দ্রাবক বিকর্ষী কলয়েডের ক্ষেত্রে মূলত প্রযোজ্য, আর দ্রাবক আকর্ষী কলয়েডের ক্ষেত্রে মূলত যে ঘটনাটা প্রযোজ্য সেটা হচ্ছে তাদের দ্রাবকের পরিমাণ যদি বাই চান্স কোনো কারণে কমে যায় তাহলে তারা তঞ্চিত হয়ে যেতে বাধ্য হয়। তো তঞ্চন পদ্ধতি কিরকম কি হতে পারে? তঞ্চনের সংজ্ঞা আমরা পড়ে ফেললাম যে কলয়েড কণা থেকে সাইজ বড় হয়ে গেলে সেটা তারা তঞ্চিত হয়ে যায়। তো তঞ্চন কিভাবে হবে? আমরা যদি লায়োফোবিক কলয়েড, ধরো এই ফেরিক হাইড্রক্সাইড সল, এই ধরনের শুধু ফেরিক হাইড্রক্সাইড সল নিয়ে, যেটা প্লাস সল, যদি এরকম ফেরিক হাইড্রক্সাইড সল নিয়ে আমরা আলোচনা করি, তাহলে সে অরিজিনালি প্লাস সল হয়ে বসে আছে দ্রবণে, তাই তাকে যদি আমরা এমন তড়িৎ বিশ্লেষ্য যোগ করি যাতে তার ওই বাইরের Fe+3টা মানে অন্য কিছু দ্বারা নিউট্রালাইজ হয়ে যায়, অন্য কোনো সলই হোক আর যদি অন্য কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থই হোক, তাহলে তারা কিন্তু তঞ্চিত হয়ে যাবে। অর্থাৎ কোনো একটা কলয়েডের ভেতরে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে তার কিন্তু তঞ্চন শুরু হয়ে যাবে। এছাড়া দুটো বিপরীতধর্মী কলয়েড মেশালেও তারা তঞ্চিত হয়ে যাবে। যেমন ধরো ফেরিক হাইড্রক্সাইড সলকে আমরা অলরেডি দেখেছি এটা প্লাস সল, আর আর্সেনিয়াস সালফাইড হচ্ছে মাইনাস সল। তাহলে এই প্লাস সল আর মাইনাস সলকে তুমি যদি মেশাও তাহলে দুটো বিপরীতধর্মী চার্জ পরস্পরকে নিউট্রালাইজ করেও তারা তঞ্চিত হয়ে যাবে। 3 নম্বর, বারবার ডায়ালিসিস যদি করা হয়, বারবার ঝিল্লি বিশ্লেষণ যদি করা হয়, বারবার ঝিল্লি বিশ্লেষণ করলে কি প্রবলেম হবে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঝিল্লি বিশ্লেষণের ছবিটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে কলয়েড কণাগুলো থেকে ক্রিস্টালয়েড কণাগুলোকে সরিয়ে নিচ্ছি আমরা, সেটাই হচ্ছে ডায়ালিসিস। এটা
ইলেকট্রোডায়ালিসিসের ক্ষেত্রে ইলেকট্রিসিটি ব্যবহার করে আমরা করছি, আর নর্মাল ডায়ালিসিসের ক্ষেত্রে জলের ফ্লোকে ব্যবহার করে আমরা করছি। তো যেটা ব্যাপার হচ্ছে, এই যে প্লাস বা মাইনাস চার্জযুক্ত ক্রিস্টালয়েড কণাগুলো, তাদেরকে আমি ডায়ালিসিসে সরিয়ে ফেলছি। এটা হচ্ছে মেন ব্যাপার। তার মানে অ্যাকচুয়ালি এর ভেতরে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিমাণ আমি অতিরিক্তভাবে কমিয়ে দিচ্ছি। এবার তাতে তো সুবিধাই হওয়া উচিত ছিল, অসুবিধা কেন? এবার দেখো, তোমরা পেপটাইজেশন পদ্ধতি নিশ্চয়ই মনে রাখতে পেরেছো। সেটা হচ্ছে, পেপটাইজেশন পদ্ধতিতে কিন্তু একটা সদ্য প্রস্তুত অধক্ষেপের গায়ে এই প্লাস চার্জযুক্ত কণা হোক বা মাইনাস চার্জযুক্ত কণা অধিশোষিত হয়, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ প্রথমে অধিশোষিত হয়, তারপরে তারা কলয়েড কণাতে রূপান্তরিত হয়। তার মানে অ্যাকচুয়ালি চার্জ থাকাটাও কিন্তু মূলত লায়োফোবিক কলয়েডের একটা অন্যতম স্টেবিলিটির ফ্যাক্টর। অর্থাৎ তুমি যদি একান্তই সব চার্জটাকে নষ্ট করে দাও, ওখান থেকে সব তড়িৎ বিশ্লেষ্যকে টেনে বার করে দাও, সবটা ঝিল্লি বিশ্লেষণ করতে 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 বহুবার ঝিল্লি বিশ্লেষণ করতে করতে পুরো কলয়েডটাকে একদম প্রায় তড়িৎ বিশ্লেষ্য ফ্রি করে তোলো, তাহলে কিন্তু তার স্টেবিলিটি আর থাকবে না, কারণ সেখানে তখন অ্যাডহিয়ার করার তো কোনো আয়নসই পড়ে রইল না। এই যে এখানে এই ছবিতে যেটা দেখানো হয়েছে, ফেরিক হাইড্রোক্সাইডের সলে Fe+3 অ্যাডহিয়ার করে বসে আছে। সেই অ্যাডহিয়ার করার সময় Fe+3টা যদি তুমি বারবার ঝিল্লি বিশ্লেষণ করে তাড়িয়ে দিতে থাকো দ্রবণ থেকে, কলয়েড দ্রবণ থেকে, তাহলে তো এই অ্যাডহিয়ারেন্সটা হবেই না। তার ফলে আর কলয়েডগুলো স্টেবিলিটি পাবে না। তার মানে এমন একটা পরিস্থিতি যেখানে বেশি পরিমাণে তড়িৎ বিশ্লেষ্য দিলেও প্রবলেম, সেখানেও পদক্ষেপ শুরু হয়ে যাবে, আবার কম পরিমাণে তড়িৎ বিশ্লেষ্য রাখলেও প্রবলেম, সেখানেও পদক্ষেপ শুরু হয়ে যাবে। ফোর্থ পয়েন্টে বলা আছে ইলেকট্রোফোরেসিস ঘটালে কেন, সেটা দেখে নেব। তোমরা ইলেকট্রোফোরেসিসের ছবিগুলো নিশ্চয়ই মনে আছে তোমাদের, ক্যাটাফোরেসিস এবং অ্যানাফোরেসিস। অ্যাকচুয়ালি রাফলি আমি যদি ক্যাটাফোরেসিস প্রসেসটাকেই ধরি, যে কলয়েডগুলো নির্দিষ্ট চার্জযুক্ত আছে, ধরে নিলাম এটা প্লাস চার্জযুক্ত, যেমন ফেরিক হাইড্রোক্সাইড প্লাস সল, তাহলে এই কণাগুলো প্লাস চার্জযুক্ত হয়ে আছে। যখনই তড়িৎদ্বারকে দিয়ে আমি ব্যাটারির সঙ্গে কানেক্ট করেছি, ব্যাটারির মাইনাস এন্ডের দিকে এ অ্যাট্রাক্টেড হবে এবং এই কলয়েড কণাগুলোর একটা মুভমেন্ট হবে মাইনাস চার্জযুক্ত ইলেকট্রোড বা তড়িৎদ্বারের দিকে। কিন্তু যদি আমি কমপ্লিট ইলেকট্রোফোরেসিস করে ফেলি, অর্থাৎ যদি কলয়েড কণাগুলো এর গায়ে গিয়ে আটকে যায়, অর্থাৎ এখান থেকে ইলেকট্রিসিটি নিয়ে নেয়, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন যদি নিয়ে নেয়, তাহলেই এই জায়গাটা পুরোপুরি তখন কলয়েডগুলো আবার নিস্তরিতে পরিণত হয়ে যাবে। প্লাস চার্জযুক্ত হয়ে আছে, তারা এইখান থেকে ইলেকট্রন থেকে যদি ইলেকট্রন নিয়ে নেয়, তখনই তারা নিউট্রালে পরিণত হয়ে যাবে। তার ফলে এই জায়গায় কলয়েড ডিপোজিশন হয়ে যাবে, তখন আর কলয়েড থাকবে না, কলয়েড কণাগুলো তঞ্চিত হয়ে তলার দিকে পড়ে যাবে। অর্থাৎ আমি যদি কমপ্লিট ইলেকট্রোফোরেসিস করে ফেলি, তখন কিন্তু গোলমাল। আমি ইলেকট্রোফোরেসিস করে মুভমেন্টটা দেখে নিতে পারি তারা কোন দিকে মুভ করছে, কিন্তু আমি ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে অনেকক্ষণ ধরে প্রক্রিয়াটা চালিয়ে যদি রাখি, তাহলে কলয়েড কণাগুলো ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়াতে চার্জ নিউট্রাল হয়ে গিয়ে তখন তলার দিকে ডিপোজিট হয়ে যাবে। আর লাস্ট পয়েন্টটা তো তোমরা অলরেডি দেখে ফেলেছো, যে লায়োফিলিক কলয়েডের ক্ষেত্রে মূলত দেখা যাচ্ছে, যদি আমি দ্রবণকে ফোটাতে থাকি, দ্রাবক তখন উবে যাবে, তখন আস্তে আস্তে সেইটা আরও মানে ব্রাউনিয়ার মোশনটা আর তার জায়গা কম পাবে, দ্রবণটা তখন আস্তে আস্তে দ্রাবকায়নও কম হবে, কলয়েড কণাগুলো দ্রাবকায়নও কম হবে, একদিক থেকে অন্যদিকে আর যেতে পারবে না খুব একটা বেশি আয়তনে, তার ফলে তারা আস্তে আস্তে তঞ্চিত হয়ে যাবে। এই এতগুলো প্রক্রিয়াতে যে কোনো ধরনের কলয়েড কিন্তু তঞ্চিত হতে পারে। মূলত তার মধ্যে তড়িৎ বিশ্লেষ্য যোগ করে তঞ্চিত করার ঘটনাটাই সব থেকে ইম্পর্টেন্ট, সেই জন্য এটাকে লাল কালি দিয়ে ব্লক করা আছে। তাহলে আমরা পড়লাম যে লায়োফোবিক কলয়েডকে যদি বাইরে থেকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করি, তাহলে তাদের ওই চার্জটা ব্যালেন্স হয়ে যায়, গিয়ে তঞ্চন ঘটনাটা ঘটতে থাকে। তো এখানে একটা কথা লেখা আছে সুজ-হার্ডি রুল, তো এটা আমি বই থেকে দেখাচ্ছি, তোমরা একটা জিনিস ভাবো তাহলেই হবে। ধরো প্রথমে তোমাদের রেফারেন্স হিসাবে ফেরিক হাইড্রোক্সাইড সলকে নেওয়া হয়েছে। ফেরিক হাইড্রোক্সাইড সল অলরেডি আমরা জেনে গেছি এটা প্লাস সল। কেন প্লাস সল? কারণ এর গায়ে Fe+3 অ্যাডসর্ব হয়ে থাকে, তাহলে মানে আমি এখানে একটা প্লাস সলকে নিচ্ছি। বেশ, এইবার আমি বিভিন্ন ধরনের তড়িৎ বিশ্লেষ্যকে অ্যাপ্লাই করলাম তিনটে আলাদা আলাদা কন্টেনারে।
প্রথম কন্টেনারে আমি NaCl নিলাম, দ্বিতীয় কন্টেনারে আমি Na2SO4 নিলাম, তৃতীয় কন্টেনারে আমি Na3PO4 নিলাম। তাহলে NaCl এ আমি পাচ্ছি Cl মাইনাস, Na2SO4 এ আমি পাচ্ছি SO4 মাইনাস 2 এবং Na3PO4 এ আমি পাচ্ছি PO4 মাইনাস 3 আয়ন। সেগুলো দেখো পাশাপাশি লেখা আছে। কেন এইগুলো কি পাশে লিখলাম, কেন Na প্লাসটাকে লিখলাম না? খুব সহজে বুঝতে গেলে আমাদের এই প্লাস চার্জযুক্ত সলকে যদি নিউট্রাল করতে হয় তাহলে কোন ধরনের আয়নকে নিউট্রাল করতে পারে? অবশ্যই মাইনাস আয়ন। তার মানে অ্যাকচুয়ালি এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মাইনাস আয়নগুলো কি রয়েছে সেইটাই আমার কাছে অতিরিক্ত বিবেচ্য বিষয়। প্লাসগুলো তখন এর পদক্ষেপে তৈরি করার কোনো কাজে লাগছে না। এবার আমি দেখছি যে একটা Fe+3 আয়ন আছে। তাহলে খুব সিম্পলি ভাবতে গেলে একটা Fe+3 কে পুরোপুরি জিরো চার্জে পরিণত করতে গেলে 3টে Cl মাইনাস লাগবে। তার মানেই হলো NaCl বেশি পরিমাণে লাগবে। আবার এই Fe+3 কে নিউট্রাল করার জন্য SO4 মাইনাসটা ক্লোরাইডের চেয়ে কম লাগবে। কেন? কারণ এর চার্জটা বেশি। তাহলে তুলনামূলক ক্লোরাইডের চেয়ে সালফেট কম লাগবে। আবার সালফেটের চেয়েও ফসফেট আরও কম লাগবে। কেন কম লাগবে? কারণ এর চার্জটা আরও বেশি, -3। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যত চার্জ ইনক্রিজ করবে তত কিন্তু তার তঞ্চন ক্ষমতাটা বাড়বে। মানে তঞ্চন ক্ষমতা মানে হচ্ছে কত কম তড়িৎ বিশ্লেষ্য যোগ করার মাধ্যমে জিনিসটা তঞ্চিত হতে পারবে। আমি যদি সাপোজ ভাবি আমি হয়তো মানে ফসফেট যা দিচ্ছি তার হয়তো 10 গুণ লাগবে আমার সালফেট, তার হয়তো 50 গুণ লাগবে ক্লোরাইড। তার মানে ক্লোরাইডের পাওয়ার কম। কার ক্ষেত্রে? যে কোনো প্লাস সলকে নিউট্রাল করে তঞ্চিত করার ক্ষেত্রে। সালফেটের পাওয়ার মধ্যবর্তী, ফসফেটের পাওয়ার হাই। সেইগুলো চার্জের উপর নির্ভর করে হচ্ছে। আবার ঠিক মাইনাস সলের উদাহরণ নিয়ে যদি আমি দেখি, আর্সেনিয়াস সালফাইড যেখানে S-2 অ্যাডহিয়ার করে আছে, তার মানে আর্সেনিয়াস সালফাইড হচ্ছে মাইনাস চার্জযুক্ত একটা সল। তাহলে মাইনাস চার্জযুক্ত সলে আমি 3 রকমের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করেছি, NaCl, CaCl2, AlCl3। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে অ্যানায়নটা কি আছে? ক্লোরাইড, ক্লোরাইড, ক্লোরাইড। এইখানকার ক্ষেত্রে ক্যাটায়নগুলো আলাদা আছে, একটা Na+, একটা Ca+2, একটা অ্যালুমিনিয়াম +3 আয়ন আছে। তাহলে আমাকে ভাবতে হবে যে এটা মাইনাস চার্জযুক্ত সল, একে তঞ্চিত করবে কোন আয়নটা? মাইনাসকে তঞ্চিত করবে কে? প্লাস চার্জযুক্ত ক্যাটায়নগুলো। তার মানে এখানে কিন্তু অ্যানায়নটার কোনো ভূমিকা নেই। অ্যানায়নের যাই চার্জ থাকুক সেটার উপর আমার কিন্তু কোনো দেখার কিচ্ছু দরকার নেই, আমার পুরোপুরি ক্যাটায়নটাকে দেখতে হবে। তার মানে ফার্স্ট আইডেন্টিফিকেশন ইজ ইম্পর্টেন্ট, যে আমার কোন সল দিয়েছে, প্লাস সল দিয়েছে না মাইনাস সল দিয়েছে। তারপরে আমি চেক করব আমাকে ক্যাটায়ন দেখতে হবে না অ্যানায়ন দেখতে হবে। তাহলে আমি ক্যাটায়নকে এই পার্টিকুলার এক্সাম্পলে আমি ক্যাটায়নকে দেখছি Na+, Ca+2, Al+3। তার মানে এখন তোমরা অলরেডি বুঝে গেছো যে এখানে Al+3টা হচ্ছে সব থেকে হাই পাওয়ারের, কারণ এর চার্জটা হাইয়েস্ট আছে। তার মানে যে একটা নির্দিষ্ট পরিমাণ সল নিয়ে আমি যদি 3টে এক্সপেরিমেন্ট করি, তার মানে তখন কিন্তু এই AlCl3টা অনেক কম লাগবে, অর্থাৎ এর কোয়াগুলেশন পাওয়ার বা তঞ্চন ক্ষমতা কিন্তু সর্বাধিক। সেটাই লেখা আছে। NaCl যদি নিই তাহলে বেশি লাগবে, ক্যালসিয়াম ক্লোরাইড নিয়ে যদি কাজ করি তাহলে মধ্যবর্তী লাগবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে কাজ করলে কিন্তু কম পরিমাণে লাগবে। আমি বারবার মনে করিয়ে দিচ্ছি, আরেকবার মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি প্লাস সল নিয়ে কাজ করলে তার অ্যানায়নটাকে দেখব, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা ব্যবহার করছি। যদি মাইনাস চার্জযুক্ত সল নিয়ে কাজ করি তাহলে তার ক্যাটায়নটাকে দেখব, তার অ্যানায়নটাকে আর দেখার কোনো দরকার নেই। তো এইখানে একটা মোটামুটি এক্সপেরিমেন্টাল ডেটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে তঞ্চন ক্ষমতা কার বেশি রয়েছে সেইটাকে একটা ম্যাথামেটিক্যাল ডেটার মাধ্যমে করা হয়েছে, তাকে বলা হচ্ছে তঞ্চন মান। এই তঞ্চন মান আমার 1 একক চার্জযুক্ত বা 2 একক চার্জযুক্ত 3 একক চার্জযুক্ত, এই মানটা দেখা যাচ্ছে এদের ভ্যালুটা 1 টু দি পাওয়ার 6 2 টু দি পাওয়ার 6 3 টু দি পাওয়ার 6 থাকছে। অর্থাৎ
দেখা যাচ্ছে যে 3-4 যুক্ত কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সেটা প্রায় 729 গুণ বেশি তঞ্চন করতে পারছে কার তুলনায় 1-4 যুক্ত যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে আমি ব্যবহার করছি তার তুলনায়। অর্থাৎ এইবার ব্যাপারটা বোঝো, তঞ্চন মান যদি বেশি হয় তাহলে তার পরিমাণটা অনেক কম লাগবে। অর্থাৎ তঞ্চন মান ইনভার্সলি প্রপোর্শনাল তড়িৎ বিশ্লেষ্যের পরিমাণের সঙ্গে। অর্থাৎ কতটা তড়িৎ বিশ্লেষ্য লাগবে একটা সলকে তঞ্চিত করতে সেটা তঞ্চন মানের ওপর নির্ভর করছে। যার তঞ্চন মান বেশি তাকে কম দিতে হবে, সে হাই পাওয়ারের ডোজ, সে কম পরিমাণে দ্রবণে গেলেই তঞ্চিত করে ফেলবে। আর যদি আমাকে করতে হয় মানে কম তঞ্চন মানের কিছু ব্যবহার করতে হয় তাহলে তাকে পরিমাণে বেশি ব্যবহার করতে হবে।